বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে লন্ডন বৈঠকের উত্তাপ থাকতে থাকতেই গোটা দেশ এবং গোটা পৃথিবীর নজর এখন ইরান ইসরায়েল যুদ্ধের দিকে। মূলত এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় পাশে আছেন বাংলা দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কলামিস্ট সোহরাব হাসান, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বিপসের সিনিয়র রিসার্চ ফেলো শওকত মনির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সোহরাব হাসান, একটু আপনার কাছ থেকে আমি বুঝতে চাই যে এই যুদ্ধ যেটা শুরু হলো এটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে হচ্ছে? তার সর্বশেষ পরিস্থিতির যদি একটু অ্যানালাইসিস করতে বলি। না, যুদ্ধ শুরু হলো তো ইসরায়েল যুদ্ধটা চাপিয়ে দিল, এবং এটা তো শুরু না, শুরুটা তো হয়েছিল যদি বলি 1981 সালে প্রথম তারা কিন্তু ইরাকের ইরাকের পারমাণবিক চুল্লিতে আঘাত হানে এবং চুল্লি ধ্বংস করে দেয়। এরপর সিরিয়ায়ও কিন্তু আরেকবার 2007 সম্ভবত তারা সেখানকার সামরিক পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেয়। এখন নিজের নিরাপত্তার জন্যে অন্যকে ধ্বংস করে দেওয়া, এটা সভ্য দুনিয়ায় চলতে পারে এবং নির্বিবাদে, কোনো প্রতিবাদ নেই। জাতিসংঘ নামে একটি সংগঠন আছে, সারা বিশ্বের আশা ভরসার স্থল বলা হয়। কোথায় জাতিসংঘ? এখন জাতিসংঘ হয়তো গরিব এই বাংলাদেশের জন্য, বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে তারা সাড়া দেয়, আসেন, কিন্তু ইরাক এরকম একটা বর্বরোচিত কাণ্ড ঘটলো, মানুষ হত্যা করলো, এবং তার আগে 1.5 বছর ধরে গাজায় যে গণহত্যা চালালো, এবং অনেকটা তো আমার মনে হয় যে গাজার এই গণহত্যাকে কিছুটা আড়াল করার জন্য, যে এটা নিয়ে বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে, সেটাকে করার জন্য যে তার সার্বভৌমত্ব, তার অস্তিত্ব রক্ষার জন্যে এবং অস্তিত্বের প্রধান অন্তরায়কে। কারণ এই দেখুন মধ্যপ্রাচ্যে এতগুলো দেশ, যদিও ধর্মের ভিত্তিতে ভাগ করা উচিত নয়, কিন্তু সংখ্যার দিক থেকে তো এগুলো মুসলিম অধ্যুষিত বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। কোনো দেশ ইরানের পক্ষে দাঁড়ায়নি, এমনকি যারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ছিল এতদিন তারাও নয়। যে রাশিয়া, সিরিয়ার ব্যাপারে রাশিয়ার একটা বড় ভূমিকা ছিল আমেরিকান আগ্রাসন রোধে। তা এক ধরনের আমরা খুব কী বলে, এটা তো মানবতার প্রতি হুমকি, এটি কোনো শুধু ইরাক রাষ্ট্র হিসাবে রাষ্ট্রের প্রতি হুমকি না। এখন আজকে যদি ইরানে তারা সফল হয়, ইতিপূর্বে যেমন ইরাকে হয়েছিল, সিরিয়ায় হয়েছিল, তাহলে কালকে যে আরেক দেশে করবে না, পাকিস্তানে করবে না, বাংলাদেশে করবে না, তার নিশ্চয়তা নেই। তাদের একমাত্র লক্ষ্য তো হচ্ছে এশিয়ায় ইসরায়েলই একমাত্র শক্তিধর রাষ্ট্র থাকবে, আর কোনো শক্তিধর রাষ্ট্র থাকবে না। তার কাছে পারমাণবিক অস্ত্র থাকবে, পারমাণবিক বোমা থাকবে, কিন্তু অন্য কারো কাছে থাকতে পারবে না। মানে এটি মানে যেমন গায়ের জোর যার মুলুক তার, মানে সেটা তো খুব ভদ্র ভাষায়, এটা একটা সন্ত্রাসী তৎপরতা। এখন এই সন্ত্রাসী তৎপরতা পুরো বিশ্ব মেনে নিচ্ছে। আপনি দেখলেন যে G7 বৈঠক থেকে ডোনাল্ড ট্রাম্প চলে গেলেন, এবং চলে যাওয়ার পর যে কথাটা বললেন সেটা আরও ভয়ঙ্কর। তিনি প্রথম বললেন যে তেহরানের কথা বললেন যে মানুষ মারা যাক, এটা আমরা চাই না, আমি চাই না। তার মানে তেহরান থেকে যত মানুষ আছে 1 কোটি মানুষকে সরিয়ে দেবে, আর সেটা স্পষ্ট ব্যাখ্যা করেননি। মাখো ফরাসি প্রেসিডেন্ট বলছিলেন যে তিনি হয়তো এই মধ্যপ্রাচ্যের ব্যাপারে একটা সুসংবাদ দেবে বা একটা কোনো ভূমিকা রাখার জন্য বৈঠক ত্যাগ করেছেন। বলছে না না না, আমি এখানে মধ্যস্থতা করার জন্য না, আরও ভয়ঙ্কর কিছু। আরও ভয়ঙ্কর কি সেটা, মানে মানে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিনি, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী পড়েছি, এরপর এই মাত্রায় কোনো যুদ্ধ হয়নি, কিন্তু মানে আশঙ্কা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কিনা। আমরা ইউক্রেনে তখন দেখেছিলাম যে ইউরোপ পশ্চিমের দুটি পক্ষ মুখোমুখি, কিন্তু সেটাও কিন্তু এই মাত্রায় হয়নি। আজকে ইরান প্রায় বিচ্ছিন্ন, মানে তার প্রতিবেশীদের থেকে বিচ্ছিন্ন, একা লড়াই করছে, এবং সেখানকার ইরানেরও দুর্বলতা আছে। ইসরায়েল কিভাবে তার গোয়েন্দা নেটওয়ার্ক
এভাবে বিস্তৃত করলো। এর আগে ইরানের যে প্রেসিডেন্ট মারা গেলেন সেটা ব্যাপারেও কিন্তু জনমনের সংশয় আছে, নানা রকমই আছে যে এটিও গুপ্ত হত্যা কিনা, দুর্ঘটনা না গুপ্ত হত্যা, সেটির ব্যাপারে বিষয় আছে। আর এখন তো তাদের লক্ষ্য মনে হচ্ছে যে ইরানের এই বর্তমান যারা শাসক আছে তাদেরকে সরানো, রিজিম চেঞ্জ। অর্থাৎ এই রিজিম চেঞ্জ মানে কি, দেখুন ইরানের বিরুদ্ধে তো এর আগে যুক্তরাষ্ট্র ইরাককে দিয়ে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, অবরোধ করেছে বছরের পর বছর, এখনও অবরোধ আছে, তারপর ইরান টিকে আছে। এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো গণতন্ত্র চর্চা অব্যাহত আছে তার মধ্যে কিন্তু ইরান, কিন্তু সেই দেশটাকে আজকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। এবং ইরানের যে তেল সম্পদ তার উপর নিষেধাজ্ঞা আছে, অর্থনৈতিক অবরোধ আছে, সামরিক অবরোধ আছে। এবং তাদের হচ্ছে কি, তবে এই যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু এটা প্রমাণিত হলো ইরানের সামরিক কী বলে পরমাণু অস্ত্র থাকাটা জরুরি হয়ে পড়েছে তার অস্তিত্ব রক্ষার জন্যে এবং এই অঞ্চলের মানুষের নিরাপত্তা। আপনি মনে করেন সেটা প্রমাণিত হলো। শওকত মনির, আপনার কাছ থেকে শুনতে চাই যুদ্ধের পরিস্থিতি এবং সেই সঙ্গে আসলে এটা শুরু হলো কেন এই পর্যায়ে এসে? ধন্যবাদ। এই যুদ্ধটি আসলে একদিনের কোনো ঘটনার উপরে না, মানে অনেক বিশেষজ্ঞরা বলছেন যে প্রায় 2 দশক ধরে ইসরায়েল পরিকল্পনা করছে যে তারা কোনো এক সময় ইরান এই ধরনের একটি হামলা করবে। আমরা জানি যে ইরানের পারমাণবিক সক্ষমতা লাভের যে চেষ্টা, সেটার ব্যাপারে ইসরায়েল সবসময়ই বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে এবং বিভিন্ন জায়গাতে তারা কথা বলে এসেছে এবং তারা বলে যে এটা তাদের জন্য একটা বিশাল বড় হুমকি। এর আগেও যুদ্ধসম বেশ কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু কোনো সময় সরাসরি যুদ্ধে 2 দেশ লিপ্ত হয়নি। এবার সেটা হচ্ছে এবং আমরা যেটা দেখছি যে এখনও কিন্তু পরিস্থিতি খুবই ঘোলাটে। পরিষ্কারভাবে বলা যাচ্ছে না যে যুদ্ধটি কী রূপ ধারণ করতে পারে, এটা কি মধ্যপ্রাচ্য ব্যাপী কোনো ব্যাপক যুদ্ধে পরিণত হতে পারে কিনা, এটা একজন বিশ্লেষক হিসাবে আমার সবচেয়ে বড় আশঙ্কা এই মুহূর্তে। এখানে একটা বড় ফ্যাক্টর সৌরভ ভাই খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, আমি শুধু একটু যোগ করতে চাই এটার সাথে, যে এখানে একটা বড় ফ্যাক্টর হলো যে উপসাগরীয় অঞ্চলের আরব যে দেশগুলো, সেগুলোর সাথে ইরানের যে ঐতিহাসিকভাবে যে বৈরী সম্পর্ক, সেটার একটা প্রভাব কিন্তু এই যুদ্ধে এসে পড়ছে। কারণ ইরানের উপরে ইসরায়েলের যে হামলা, সেটার ব্যাপারে আমরা আরব দেশগুলোর পক্ষ থেকে খুব জোরালো কোনো বক্তব্য দেখিনি। কারণ তাদের ওই যে ঐতিহাসিক বৈরিতা, তাদের মধ্যে যে বিভিন্ন রাইভালরি, আমি এটাকে বলবো যে সিভিলাইজেশনাল যে রাইভালরি, আরব সভ্যতা এবং এই পারস্য সভ্যতার মধ্যে যে সিভিলাইজেশনাল রাইভালরি, সেটার একটা ইম্প্যাক্ট এখানে এসে পড়ছে। আরেকটা বড় ব্যাপার হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক সক্ষমতার ব্যাপারে অনেক দিন ধরে কথা বলা হচ্ছে। তিনি আজকেও বলেছেন যে ইরানের উচিত হবে আবারও আলোচনার টেবিলে আসা পারমাণবিক সক্ষমতার বিষয় বা নিউক্লিয়ার ওয়েপন্সের বিষয়ে। তাই এই ঘটনাগুলোও একটা বড় ইম্প্যাক্ট নিয়ে এসছে বলে আমি মনে করি। সবচেয়ে যেটা এখন বিপজ্জনক ব্যাপার সেটা হলো যে যদি এটি মধ্যপ্রাচ্য ব্যাপী একটি যুদ্ধে পরিণত হয়, আমি বেশি শঙ্কিত যে তার কি ধরনের প্রভাব সমগ্র অঞ্চলের উপরে তথা গোটা বিশ্বের উপরে পড়বে, এবং তার থেকেও আমি বেশি শঙ্কিত যে বাংলাদেশের উপরে কিভাবে প্রভাব পড়বে। কারণ আমাদের মূল প্রতিপাদ্য বিষয়টা কিন্তু বাংলাদেশ। একটা বিষয় আমি এর আগেও আপনার অনুষ্ঠানে আগেও বলেছি, যখন আমার মনে পড়ে প্রায় 1 দশকের বেশি সময় আগে যখন আইসিস মসুল দখল করে নেয় 2014 সালে, তখনও আমি এসেছিলাম যে মধ্যপ্রাচ্যে যে এই ধরনের বড় যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে পর্যালোচনা করা বা বিশ্লেষণ করা বা আর্লি ওয়ার্নিং দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি আমরা এখনো তৈরি করতে পারিনি। কিন্তু মধ্যপ্রাচ্য কিন্তু শুধু আমাদের জন্য একটা একাডেমিক ইন্টারেস্টের ব্যাপার না, আমাদের একটি বিশাল জনগোষ্ঠীর সেখানে অবস্থান, বসবাস, তারা সেখানে কর্মরত, সেই সংখ্যাটি বাড়ছে। এখনও বিশাল একটি জনগোষ্ঠী সেখানে বাস করে প্রতিটি দেশে, উপসাগরীয় অঞ্চলের প্রতি দেশে, সিরিয়াতে আছে, লিবিয়াতে আছে, লেভান্ট অঞ্চল যেটাকে বলা হয় সেখানেও আছে।
তা আমার কথা হলো যে আমরা কিন্তু অতীতের বিভিন্ন এরকম ঘটনা থেকে শিক্ষা নিতে পারতাম। যে 2014-তে তখন আওয়ামী লীগ হাসিনা সরকার ছিল, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল আমাদের নাগরিকদের নিরাপত্তা প্রদান করতে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের তো পুরনো ইতিহাস থেকেও শিক্ষা নিতে হবে যে আমরা কি করে মধ্যপ্রাচ্যের এই বিষয়গুলোর ব্যাপারে আরো জাতীয় সক্ষমতা বৃদ্ধি করতে পারি, যাতে এই ধরনের সিচুয়েশনকে আগে থেকে আমরা প্রিডিক্ট করতে পারি, আর্লি ওয়ার্নিং দিতে পারি এবং আমরা আমাদের নাগরিকদের জানমালের নিরাপত্তা এনশিওর করতে পারি। আমি পরিতাপের সাথে বলবো যে আমি এই বিষয় নিয়ে তা এখনো বাংলাদেশে দেখছি না। দ্বিতীয় কথা হলো যে আপনার জ্বালানি নিরাপত্তার যে বিষয়টা, সেটা কিন্তু খুব জটিল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। জ্বালানি নিরাপত্তার জন্য আমরা বলতে গেলে অনেকাংশে না, মোটামুটি পুরোটাই আমরা মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। আরও হয়তো কিছু সোর্স আছে, বাট মূলত মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। তো এখন হঠাৎ করে জ্বালানি তেলের দাম যদি বৃদ্ধি পায়, এমনিতেই অর্থনীতির অবস্থা বেশ নাজুক, সেরকম একটি অবস্থাতে জ্বালানি নিরাপত্তা আমরা কি করে এনশিওর করব, সেটা একটা ভাবার বিষয় আছে। তাই আমি মনে করি একটা বড় লেসন আমাদের জন্য এই ক্রাইসিসের থেকে, যে মধ্যপ্রাচ্যের ব্যাপারে আমাদের জাতীয় পর্যায়ে পর্যালোচনা করা বা বিশ্লেষণ করার ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করতে হবে। কারণ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সাথে আমাদের দেশের অর্থনৈতিক এবং অন্যান্য স্থিতিশীলতা অনেকাংশে জড়িত। মিস্টার সোহরাব হাসান, শাফকাত যে জায়গায় আলোচনাটা শেষ করলেন, এবং বাংলাদেশে আসলে এর প্রভাব কি, একটা অর্থনৈতিক প্রভাব তো আছে, আর কোনো ধরনের প্রভাব আছে কি না, সেটাও যদি একটু আপনার কাছে। ধন্যবাদ। শাফকাত ভাই যেভাবে যেটা বললেন তার সাথে প্রভাব, এবং একই সঙ্গে যেটি শাফকাত করলেন যে বাংলাদেশের দিক থেকে আসলে এই বিষয়ে কোনো উদ্যোগ না, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি বলি তো খুবই একটা সাদামাটা বিবৃতি এবং প্রেস ব্রিফিং করা, এবং খুবই নমনীয় না, মানে যুদ্ধ করতে হবে আমি সেটা বলছি না, কিন্তু গণতন্ত্র না থাকলে যা হয়, ভারতে গণতন্ত্র আছে বলে এই যে মোদী সরকারের অবস্থানকে কিন্তু প্রচণ্ডভাবে সমালোচনা করেছে কংগ্রেস। তারা বলেছে যে এরকম একটি আগ্রাসী শক্তির যে হামলা করেছে তার নিন্দা না করা এটি খুবই অন্যায় হয়েছে। তখন আমাদের তো বিরোধিতা কোনো ইয়ে নাই, রাজনৈতিক সরকার নেই, রাজনীতির এসব নিয়ে ভাবারও লোক আছে বলে মনে হয় না। মানে এই মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, আমরা একটা চেষ্টা করেছি বিভিন্ন সময় যে একটি মধ্যপথ নেয়ার। এখন যখন যুদ্ধ এসে গেছে তখন মধ্যপথ নেওয়ার বোধহয় সুযোগ নেই। এখন এই যুক্তরাষ্ট্র তো এই যুদ্ধে জড়িয়ে পড়েছে, পরোক্ষভাবে তো সবসময় ছিল, যদি প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সেটা পড়বে, তখন আমাদের অবস্থান কি হবে। আবার ইরান এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, এবং ইরানের বিরুদ্ধে আরও অনেক অবরোধ দিতে পারে। হরমুজ প্রণালী জ্বালানি সরবরাহের একটা বড় পথ, সেটা যদি বন্ধ হয়ে যায় যে কোনোভাবে, তখন তো জ্বালানি সংকট বাড়বে এবং জিনিসপত্রের দাম বাড়বে। আপনি জ্বালানি মূল্যস্ফীতি প্রবৃদ্ধি, ইউক্রেন যুদ্ধের কারণেই তো এক ধরনের আমাদের অভিঘাত তৈরি হলো এখানকার অর্থনীতি, এমনকি বিমান পরিবহনও সমস্যা সংকট তৈরি। হ্যাঁ, এখন এটি যে জাতীয় ঐকমত্য দরকার, আমরা তো জাতীয় ঐকমত্যের কথা সব ক্ষেত্রে বলি। কমিশনও আছে বাংলাদেশে, হ্যাঁ, ঐকমত্য প্রতিষ্ঠার জন্য একটা কমিশনও আছে বাংলাদেশে। কমিশন আছে, আরও অনেক কিছু আছে, কিন্তু সরকারই তো আছে। ঐকমত্য, এই সরকার তো ঐকমত্যের সরকার হওয়ার কথা, মানে ঐকমত্য প্রতিষ্ঠার সরকার। ওটা তো শেখ হাসিনা একবার করে গেছেন, জাতীয় ঐকমত্যের সরকার করেছিলেন না শেখ হাসিনা? গত 10 মাসে তো কোনো ঐকমত্য দেখছি না। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন শেখ হাসিনা জাতীয় সরকারের নাম তো ছিল 96 সালে, 1996 সেটাই বলছি, 96 সালে, কারণ বিএনপি থেকে 2জন এমপিকে ভাগিয়ে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার করেছে। মানে আমাদের এত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক চিন্তা চেতনা এত দুর্বল, অস্বচ্ছ, এবং সবসময় ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের কেন্দ্রিক, সেটা থেকে আর মুক্ত হতে পারেনি। 5 আগস্টের পর তো একটা নতুন ধারা, নতুন চিন্তা, নতুন রাজনীতি আসার কথা ছিল, নতুন বন্দোবস্ত হওয়ার কথা ছিল। আমরা শুধু এই
আপনি বললেন যে কমিশন সুপারিশ এর মধ্যেই আছে। এই সুপারিশ বাস্তবায়ন হবে কি না, এই সুপারিশ নিয়ে কার কি, এমন যখন পরস্পর বিরোধী পক্ষ থাকে। আজকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হলো, সেখানে জামাত ইসলাম যায়নি। কারণ কালকে যদি আর এক গোষ্ঠী না যায়, তাহলে এই যে 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 লক্ষ্যে আমরা এইসব কমিশনের বৈঠক হচ্ছে সেটা নিয়ে তো চিন্তিত। আমরা মধ্যপ্রাচ্যের বিষয়ে আসি। এই যুদ্ধটা ব্যক্তিগতভাবে মনে করি যে এটা হয়তো খুব বেশি বাড়বে না। এখন ইসরায়েল যদি শাস্তি দেওয়ার মধ্য দিয়ে শেষ করে তাহলে তো মানে কম হবে। আর যদি যারা সাবকাত ভাই বললেন যে এটা যদি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে, আর পুরো মধ্যপ্রাচ্যে অন্য কোনো যুদ্ধ কোনো দেশ যদি ইরানের পক্ষে না আসে, তাহলে তো ইসরায়েল একতরফা হামলা করবে। এবং যখনই তার যাকেই সিরিয়াকে করতে পারে, সিরিয়ার নতুন যে সরকার এসেছে তাও ইসরায়েলের পছন্দ নয়। মিশরের সাথে ইসরায়েলের খুবই ভালো সম্পর্ক, সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক। এখন পুরো মধ্যপ্রাচ্য এক ইরান ছাড়া নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্রের বশংবদ তারা। এখন ওই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা যদি ছড়িয়ে পড়ে, সে যুদ্ধটা কার সঙ্গে হবে? তাহলে এতদিন তো ছিল ইসরায়েল বিচ্ছিন্ন ছিল, আর পুরো আরবকে আমরা ধরতাম যে আরব এবং আরব বনাম ইসরায়েল যুদ্ধ। তখন তবে ইরান বনাম ইসরায়েলের সঙ্গে সবাই, সে প্রত্যক্ষ থাকুক আর অপ্রত্যক্ষ থাকুক। আর ইসরায়েলের যে শক্তি আছে, যত বেশি শক্তি থাকুক, অস্ত্র থাকুক, কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ যদি না করে, তাহলে এটা প্রলম্বিত করা বা বিস্তৃত করা সম্ভব হবে বলে মনে হয় না। তবে আমরা চাইব যে যুক্তরাষ্ট্রেরও সুবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই আছে, এমনকি ইসরায়েলেও তাদের এটা অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত এবং আরব দেশগুলো এগিয়ে আসবে। যুদ্ধবিরতির কথা ট্রাম্পও বলেছেন, সেটা কিভাবে হবে? এখন একজন আক্রান্ত, তার উপর গুলি, তার বুকের উপর অস্ত্র তাক করে বলছেন তোমাকে সন্ধি করতে হবে, এটা তো হয় না। তাহলে যুদ্ধবিরতি করলে যে আক্রমণ করেছে তাকে আগে অস্ত্র সম্বরণ করতে হবে। সো শাফকাত, আপনি কি মনে করেন যে যুক্তরাষ্ট্র বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই জায়গায় কতখানি যাবে? তার যে অভ্যন্তরীণ অর্থনীতি নিয়ে যে মানে এজেন্ডা, সেই বিবেচনা থেকে, এবং দ্বিতীয় হচ্ছে যে এখানে চীন এবং রাশিয়াও আসলে কোন অবস্থান আছে, সেটাও একটু আপনার কাছে বুঝতে চাই। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কখনোই চাইবে না যে মধ্যপ্রাচ্যে বড় একটি কোনো যুদ্ধ সংগঠিত হোক যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিরেক্টলি ইনভলভ হতে হয়। হরমুজ প্রণালী নিয়ে সৌরভ ভাই বললেন, হরমুজ প্রণালী নিয়ে সবাই খুব শঙ্কিত আমরা বর্তমানে, বিকজ ইরান বেশ কয়েকবার বলেছে যে তারা হরমুজ প্রণালীতে ব্লকেট দিতে পারে, বন্ধ করতে পারে। বাট বিপরীতে আরেকটা কথাও শোনা যাচ্ছে যে হরমুজ প্রণালী যদি বন্ধ করার চেষ্টা হয়, তখন হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিরেক্টলি সেখানে ইন্টারভিন করতে হবে, বিকজ এটার সাথে তাদের নিজস্ব ইকোনমি এবং সিকিউরিটি জড়িত। তাই আমার মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে ট্রাম্প প্রশাসন যে ধরনের পলিসি নিচ্ছে, তারা মধ্যপ্রাচ্যে কোনো একটা বড় কনফ্লিক্টে তারা জড়িত হতে চাইবে। আমরা যদি ভারত পাকিস্তানের মধ্যে অতি সম্প্রতি অনুষ্ঠিত যে সংঘাত, যেটা যুদ্ধসম সেখানেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খুব কুইক একটা ইন্টারভেনশন দেখেছি। অবশ্যই মধ্যপ্রাচ্যের ফ্যাক্টর, ইসরায়েল ইরানের ফ্যাক্টরটা একটু ডিফারেন্ট, এখানে যুক্তরাষ্ট্রেরও অনেক স্বার্থ জড়িত আছে। সো হয়তো গতি প্রকৃতি কিছুটা ভিন্ন, কিন্তু তারা কখনোই আমার মনে হয় একটা ওয়াইডার কনফ্লিক্টে জড়িত হতে চাইবে না। চীন এবং রাশিয়ার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। রাশিয়ার কথা যদি আসে, রাশিয়ার সাথে কিন্তু ইরানের একটা ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার সম্পর্ক আছে, আগেও ছিল, সেটা ইদানিংকালে ইউক্রেন যুদ্ধের পরে অনেকখানি বৃদ্ধি পেয়েছে। সো রাশিয়া হয়তো একটা জোরালো অবস্থান নিতে পারে। চীনের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, বিকজ চীন একাধারে আরব দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে, ইরানের সাথেও তার ভালো যোগাযোগ আছে। আবার চীন কিন্তু ইসরায়েলের সাথেও একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার জন্য অনেক বছর ধরে কাজ করেছে। তাই আমার মনে হয় চীন এখানে মধ্যস্থতা করার চেষ্টা করবে, শান্তির কথা বলবে, যেটা সব গ্রেট পাওয়ারই করছে। বাট সরাসরিভাবে কোনো দেশের পক্ষে পজিশন হয়তো চীন নিতে চাইবে না। চীন কিন্তু বেশিরভাগ ইন্টারন্যাশনাল কনফ্লিক্টের ক্ষেত্রেই কোনো ডিরেক্ট কোনো পজিশন সাধারণত নেয় না। তাই চীন এবং রাশিয়ার ব্যাপারটা আমাদেরকে একটু আরো কেয়ারফুলি অবজার্ভ করতে হবে যে কি ধরনের পজিশন আসে। বাট অবশ্যই মধ্যপ্রাচ্যে একটা বড় রকম কোনো যুদ্ধ বা সংঘাত যদি প্রলম্বিত হয়,
সেটা যা বিশ্ব অর্থনীতির জন্য এত বড় নেতিবাচক একটি ব্যাপার যে কারো ইন্টারেস্টই এটা নয় বা কারো স্বার্থেই নয় যে এখানে যুদ্ধটি প্রলম্বিত হোক বা একটি ওয়াইডার যুদ্ধ সংগঠিত হোক। এখানে একটা বিষয় আমাদের একটু ভাবার বিষয় আছে যে বেশ কিছু আলোচনা হচ্ছে যে কিভাবে ইসরায়েল ইরানের ভিতরে এই ধরনের ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক অ্যাসেট প্রতিস্থাপন করতে সক্ষম হলো এবং কি করে তারা এত অল্প সময়ের মধ্যে ইরানের সম্পূর্ণ সামরিক নেতৃত্বকে হত্যা করতে সক্ষম হলো। তো একটা বিষয় হয়তো ভাবার বিষয় আছে বা একটা প্রশ্ন চলে আসে যে তাহলে ইরানের অভ্যন্তরীণ যে বিভাজন, ইরানের ভিতরে যে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন শক্তি, বিভিন্ন বিরোধী শক্তি, তাদের এই বিভাজনকে কাজে লাগিয়ে কি ইসরায়েল তাদের এই অবস্থানকে সুদৃঢ় করতে সক্ষম হয়েছে কিনা সেটা ভাবতে হবে। আমার মনে হয় এটা একটা বড় বিষয়, কারণ খুব অল্প সময়ের মধ্যে চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল বাগেরি, রেভলিউশনারি গার্ডের প্রধান, এদের সবাইকে হত্যা করা এটা একটা বিশাল মানে আমি বলবো খুব আশ্চর্যজনক একটা ব্যাপার। মানে যুদ্ধ তো অনেক দেশের মধ্যেই আগেও হয়েছে, বাট এত অল্প সময়ের মধ্যে যেটাকে সামরিক পরিভাষায় বলা হয় ডিক্যাপিটেশন, সেটা অনেকের মধ্যেই বিভিন্ন প্রশ্নের উদ্রেক করেছে। সৌরভ ভাইয়ের কথার জের ধরে আরেকটা কথা আমি বলতে চাই যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ 2.0, আমরা বর্ষা বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা নতুন ধারার চিন্তাভাবনা, রাজনীতি, গণতন্ত্র সবকিছুই চাই। আমরা এটাও চাই যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এক ধরনের গতির সঞ্চার হবে। আমি কিছুদিন আগেও আপনার এখানে বলেছিলাম সব বিষয়ে কমিশন হলো, পররাষ্ট্র নীতির বিষয়ে কোনো কমিশন, টাস্ক ফোর্স কিছুই হলো না। কারণ আমাদের পররাষ্ট্র নীতি কিন্তু গত 16 বছরে আমরা একটা ব্যর্থ ভ্রান্ত পররাষ্ট্র নীতি দেখেছি। কিন্তু সেখান থেকে উত্তরণের জন্য আমাদের যে পররাষ্ট্র নীতি বলতে শুধু আমি কোন দেশের সাথে কি ধরনের সম্পর্ক রাখবো সেটা না, পররাষ্ট্র নীতির মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিরকম হবে, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি বিভিন্ন আঞ্চলিক বিষয় আমরা কিভাবে পর্যালোচনা, আমরা আন্তর্জাতিক শান্তির ক্ষেত্রে মধ্যস্থতা করতে পারি কিনা, এই যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করার জন্য কোনো কমিশন বা টাস্ক ফোর্স কিন্তু হলো না। তা আবার কিছুদিন পরে নির্বাচন হয়ে যদি আমরা আবার গতানুগতিক একটা পররাষ্ট্র নীতির মধ্যে চলে যাই তাহলে কিন্তু এক বেশ বড় ভুল হবে। তাই আমরা আশা করব, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতের নির্বাচিত সরকার তারা পররাষ্ট্র নীতিকে খোল নলচে পাল্টে একটা নতুন বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ পররাষ্ট্র নীতি তৈরি করার জন্য তারা সবাই কাজ করবেন। এবং তার একটা প্রধান জিনিস হবে যাতে আমরা ক্যাপাসিটি তৈরি করতে পারি। এই যে আমাদের দেশে অনেক চিন্তাশালা আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে, আমরা এই চিন্তাশালা বা থিঙ্ক ট্যাঙ্কগুলোকে কতটুকু ব্যবহার করছি, তাদের ইন্টারন্যাশনাল নেটওয়ার্ককে আমরা কতটুকু ব্যবহার করছি, আমরা কেন কোনো ডেডিকেটেড ক্যাপাসিটি তৈরি করতে পারছি না যেটা শুধুমাত্র মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করবে। আমি যদি আজকে জানতে চাই যে আমার কাতারে কয়েক লক্ষ লোক বাস করে, আগামী 1 বছর পরে কাতারের রাজনীতি কি হতে পারে, আমরা কি কেউ বলতে পারবো? সেটা পারবো না। আমার মনে হয় এই প্রশ্নগুলো ভাবার বিষয় আছে। আর আমাদেরকে এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে যে কোনো সমালোচনা করা মানে হলো খারাপ। আত্মসমালোচনা বা নিজের দেশের ব্যাপারে প্রশ্ন করার যদি জায়গা না থাকে তাহলে তো আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো না। আমি প্রায় দীর্ঘ 1.5 দশকের বেশি এই অনুষ্ঠানে আসার সৌভাগ্য হয়েছে আমার, এবং আমি দেখতে চাই যে গত 1.5 দশক তো ভয়ে ভয়ে আসতাম, আগামী 1.5 দশকে আমি আরো কঠিন প্রশ্ন এখানে এসে করতে চাই, সেটাই হবে নতুন বাংলাদেশ। এবং প্রশ্ন করলেন এবং তার একটা ফলাফলও দেখতে চান বা রেসপন্স দেখতে চান। মিস্টার সোহরাব হাসান, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশের শুরু থেকেই বলা হতো যে, বলা হয়ে আসছে যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এটি কী বলে, পররাষ্ট্র নীতি বিজ্ঞানে, নীতি শাস্ত্রের জন্য খুব ভালো কথা, কিন্তু বাস্তবতা তা নয়। একটা একেবারে মোটা দাগে গত 53 বছরের আমাদের পররাষ্ট্র নীতির অন্য বিষয় বাদ দিলেও একটাই চিহ্নিত হয়ে আসছে, একটাই অভিধা, সেটা হচ্ছে ভারতপন্থী না ভারত বিরোধী। এই বৃত্ত থেকেও বেরিয়ে আসতে হবে। অ্যাবসলিউটলি। হ্যাঁ, এই যে আমরা ভারতপন্থী হব না, ভারতপন্থী ছিলাম, এখন ভারত বিরোধী হব বা অন্য দেশপন্থী হব, এই বৃত্ত থেকে বেরিয়ে আসে। দেখতে হবে আমাদের সত্যিকার জাতীয় স্বার্থ, জাতীয় কল্যাণ, জনগণের স্বার্থ, তার নিরিখে
এর অর্থ না আবার আমরা কোনো দেশের কাছে আত্মসমর্পণ করব। অনেক ক্ষেত্রে সেটা রাজনৈতিক অরাজনৈতিক উভয় সরকারের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দেশের বিশেষ করে আমাদের শ্রম বাজার আছে সেখানে এক ধরনের তারা চাপিয়ে দিতে চেষ্টা করে। তাদের যে অন্যায় দুর্নীতি, সেখানে যে শ্রম শোষণ, সেখানে যে নারী নিগ্রহের ঘটনা ঘটে, আমরা কথা বলতে পারি না। এই ক্ষেত্রে কিন্তু এই থিঙ্ক ট্যাঙ্কগুলো মানে এই যেসব বেসরকারি সংগঠন আছে, বেসরকারি চিন্তার কেন্দ্রগুলো, তারা সহজ ভাষায় আরো করে সহজ করে বলে যারা সরকারের সঙ্গে বা সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়, সেটা তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিরপেক্ষ সংস্থা তারা আমাদের সরকারকেও যেমন সহায়তা করতে পারে, ওই সরকারকেও চাপ দিতে পারে। এবং সেখানেও যদি মধ্যপ্রাচ্যে হয়তো এই ধরনের সংগঠন খুব বেশি নেয়, কিন্তু যেসব দেশে আছে সেটা ব্যবহার করা, পশ্চিমে যেসব দেশ আছে সেটা, যেসব দেশে এই ধরনের সংগঠন বা সংস্থা আছে সেগুলো ব্যবহার করা, এক ধরনের স্বচ্ছতা থাকা দরকার, জবাবদিহি থাকা দরকার। আমাদের অভ্যন্তরীণ বা পররাষ্ট্র কোনো নীতিতে জবাবদিহি নেই। গত 10 মাসে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে বললেন যে আমরা তো একজন পররাষ্ট্র নীতি বিষয়ক কোনো কমিশন দেখলাম না। শিক্ষার উপর কোনো কমিশন হয়নি। ইভেন নিরাপত্তা নিয়েও কোনো আলোচনা হয়নি। একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে, নিরাপত্তা নিয়ে কথা হলো কিন্তু কোনো কমিশন বা একজন উপদেষ্টা হয়েছে। এটা তো এই সরকারের বিগত সরকারের অনেক ব্যাপারেই আমরা সমালোচনা করি এবং সমালোচনা যথার্থ। এই সরকার এসে এই যে রোহিঙ্গা প্রশ্নে বা রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে আমরা যেমন প্রায় একঘরে হয়ে গেলাম, মানে কেউ আমাদের পক্ষে দাঁড়ালো না। যুক্তরাষ্ট্র কিছু মানবিক সহায়তা করছে, কিন্তু বাংলাদেশের যে অবস্থানকে তারা তো শক্তিশালী করেনি। তারা তাদের বাংলাদেশও খুব একটা ইন্টারন্যাশনাল ফোরা এটা নিয়ে গেছে বলে আমার মনে হয় না, সব কথা ভালো বলতে হবে, খুব একটা অ্যাগ্রেসিভ অ্যাসার্টিভ ছিল না বাংলাদেশ। এমনকি মানে এই যে শুধু একবার বোধহয় আওয়ামী লীগ সরকারের আমলে মানে এই বড় রাষ্ট্রগুলোতে চীন, তারপর রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বোধহয় প্রতিনিধি পাঠানো হয়েছিল যে তাদের আমাদের কিভাবে সমর্থন করতে পারে। কিন্তু আমরা কি সমর্থন চাই সেটাই যদি স্পষ্ট না হয়, এখন তো আরও জটিল, রোহিঙ্গা প্রশ্নটা আরও জটিল। এই সরকার এসে যেভাবে রোহিঙ্গাদের বিষয়ে বলতে চাইলেন যে সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা তো ভাবছি যে কোথাও একটা ম্যাজিক সমাধান পেয়ে যাব, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে আরও জটিল হচ্ছে। সেখানে একটা যুদ্ধ অবস্থা চলছে। যাক, রোহিঙ্গা প্রশ্ন বাদ দিয়ে অন্য ক্ষেত্রেও আমাদের দৃষ্টিভঙ্গি কী, ইউরোপের ক্ষেত্রে ইউরোপ প্রশ্নে, এমনকি দক্ষিণ এশিয়া প্রশ্নে ভারতের সাথে যেসব বিষয়ে বৈরিতে আছে, আমরা কেন অন্য দেশের আমাদের ন্যায্য দাবির ক্ষেত্রে, ন্যায্য উদ্বেগের ক্ষেত্রে অন্যদের সহায়তা কেন পাবো না? এই যে দেখুন ভারতেরও অনেক উদ্বেগের কারণ থাকতে পারে, কিন্তু যেভাবে তারা বাংলাদেশে কী বলে তথাকথিত পুশ-ইন বা পুশ-ব্যাক করছে, এটা তো কোনো এটা তো হতে পারে না। কিন্তু আমরা খুবই মৃয় ভাষায়, খুবই নমনীয় ভাষায় যে কথা বলি, যেটা হতে পারে না, এর বাইরে তো কোনো কূটনৈতিক কোনো তৎপরতা বা এটা নিয়ে তো একটা সেমিনারও হতে পারতো, পররাষ্ট্র মন্ত্রণালয়তে সেমিনারও হতে পারতো। এবং এই যে থিঙ্ক ট্যাঙ্কের কথা বলা হলো, ইভেন বাংলাদেশের দিক থেকেও গায়ে পড়ে কিছু কিছু কাজ করা হয়েছে বর্ডারে, যেগুলো না করলেও ভালো হতো। হ্যাঁ, অবশ্যই কথা হচ্ছে যে আমাদের এখানে জনগণ উদ্বিগ্ন হয় এমন কিছু এমন কোনো পদক্ষেপ যেমন ভারতের কাছ থেকে বা অন্য কোনো দেশের কাছ থেকে চাইবো না। আমাদের কোনো পদক্ষেপ, আমাদের কোনো আচরণ, দৃষ্টিভঙ্গি, এমনকি বক্তব্য, বিবৃতি, সেটাও অন্যের উদ্বেগের কারণ হয়, সেটা চাইবো না। এবং স্বাভাবিকভাবেই আপনার বাংলাদেশের যে অবস্থান, দুই বৃহৎ দেশের, এশিয়ার না বিশ্বেরই দুই বৃহৎ দেশের পাশে, সুতরাং আমাদের অনেক নীতির ক্ষেত্রে কৌশলী হতে হবে। আমরা কারো পক্ষেও যাব না, কারো বিপক্ষেও যাব না। এমন না হয় যেটা হয়ে আসছে, যে আমরা কারো পক্ষে যে অন্যের বিপক্ষে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি, হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছি, এর থেকে বেরিয়ে আসতে হবে। সাবকাত, আপনি শুনছিলেন এবং আপনার যদি কিছু যোগ করবার থাকে আপনি নিশ্চয়ই করবেন। আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই, লন্ডন থেকে বাংলাদেশে। সো আপনি লন্ডন বৈঠকের
আউটকামসকে দেখেন। ইতিমধ্যেই বিএনপি এটা নিয়ে খুবই উচ্ছ্বসিত। কালকেই আমি শুনছিলাম যে মিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি নেতা, তিনি বলছেন যখন নির্বাচনের তারিখ নিয়ে প্রশ্ন উঠল যে অধৈর্য হবার কিছু নেই। আবার বিএনপির অন্য মহল থেকে বলা হচ্ছে যে পুরো বৈঠকটাকে ইতিবাচক হিসেবে দেখতে হবে। এদিকে যেটা মিস্টার সোহরাব হাসান উল্লেখ করেছেন যে সরকার তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে, এই অভিযোগে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামাত যায়নি। এনসিপিও তাদের ক্ষোভ প্রকাশ করেছে। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? আমাদের রাজনীতিতে এক ধরনের আশঙ্কা বা একটা কালো মেঘ সৃষ্টি হয়েছিল, তার কিছুটা হয়তো এখানে আমরা একটা ভালো পরিস্থিতির আভাস দেখতে পাচ্ছি। সেটা অবশ্যই মানে লন্ডন বৈঠকের পরে কিছুটা আমরা এক ধরনের সমঝোতা বা একটা কিছু আশার আলো দেখতে পাচ্ছি। কিন্তু আমি প্রধান বিষয় যেটা বলতে চাই সেটা হলো আমাদের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন। আমি এর আগেও অনুষ্ঠানে বলেছি, আবারও বলতে চাই যে তিনটি নির্বাচন আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা প্রায় 11-12 বছর, আমরা এক যুগ ধরে আমরা ভোট দিতে পারিনি। আমি নিজে ভোট দিতে পারিনি। ভোট কেন্দ্রে গিয়েছি, ভোট দিয়েছি, ভোটের কোনো ভ্যালু ছিল না। আমি নিজে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। আমি আশা করব বাংলাদেশের অধিকাংশ ভোটার বা নাগরিক তারা সবাই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। কিছু মহলের কাছ থেকে কথা শুনি যে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না, শুধু নির্বাচনের কথা বলা যাবে না। অবশ্যই নির্বাচনের কথা বলতে হবে। আমি যেমন নির্বাচন চাই, আমি সংস্কারও চাই, আমি বিচারও চাই, কিন্তু নির্বাচন অবশ্যই চাই। তাই আমাদের আশা হবে যে আমরা শুনছি ফেব্রুয়ারি মাসের কথা, আমরা আশা করব যে সঠিক সময়ে অতি দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি সুষ্ঠু অতি দ্রুত মানে কি? ফেব্রুয়ারিতে শুনে আপনি ফেব্রুয়ারিতে তো চাইছেন? আমি ফেব্রুয়ারিতেই চাইছি। আমি তার আগে চাইছেন? যদি ফেব্রুয়ারির আগে সেটা সম্ভব হয় তাহলে ফেব্রুয়ারির আগে সম্ভব হবে। আমরা এতদিন ডিসেম্বরের কথা শুনছিলাম, এখন শুনছি যে হয়তো ফেব্রুয়ারিতে হতে পারে। ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যে খুব বেশি ব্যবধান নেই, বাট যত দ্রুত হয় ততই দেশের জন্য মঙ্গল। বা নির্বাচন অবশ্যই একটি সুষ্ঠু মিনিংফুল নির্বাচন হতে হবে, যেখানে প্রত্যেকটা ভোটারের তাদের মতামত প্রতিফলিত হবে। আর তার থেকেও বড় কথা হলো যে নির্বাচন পরবর্তী রাজনৈতিক সরকারের অধীনে যে বাংলাদেশ, সেখানে আমরা কিছু আমূল পরিবর্তন দেখতে চাই। সৌরভ ভাই খুব সুন্দর করে এক্সপ্লেইন করেছেন যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমাদের যে দৈন্যতা, আমাদের রাজনৈতিক দূরদর্শিতার ক্ষেত্রে ঐতিহাসিকভাবে যে দৈন্যতা, সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি শুধু একটু পিছন ফিরে একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু যে সবসময় এরকম উইক পজিশনে ছিলাম তা কিন্তু না। বাংলাদেশ এমন একটি দেশ যে 8 বছর বয়সে 1979 সালে জাপানকে হারিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ এমন একটি দেশ যে 1981 সালে ইরাক এবং ইরানের যুদ্ধের মধ্যে মধ্যস্থতা করার জন্য বাংলাদেশ অন্যতম প্রধান একটি দেশ হিসাবে আবির্ভূত হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। আমরা যখন আফ্রিকার সাথে সাধারণত কূটনীতিকভাবে কারো এশিয়ার তেমন যোগাযোগ ছিল না, আমরা আফ্রিকার দেশগুলোর সাথে একটি বলিষ্ঠ কূটনীতি বাংলাদেশের দেখেছি, গিনির সাথে, গাম্বিয়ার সাথে, সেনেগালের সাথে। কিন্তু হঠাৎ করে আমরা যেন কেন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা অন্ধকার গলির মধ্যে ঢুকে গেছি, বিশেষত গত 1.5 দশকে। আমাদের সে অন্ধকার গলি থেকে বেরিয়ে আবার একটি বলিষ্ঠ পররাষ্ট্র নীতি তৈরি করতে হবে, যেখানে আমরা আমাদের নিজের স্বার্থের কথা বলতে পারি। পেন্ডুলাম সুইং কোনো দেশের পররাষ্ট্র নীতি না। আমি কখনো একটি দেশের ব্যাপারে একেবারে সম্পূর্ণ বিমোহিত, আবার কোনো একদম একটা সম্মোহনের মতো, আবার কোনো সময় ওই দেশের থেকে নিয়ে আমি অন্য একটি দেশ নিয়ে আবার সম্মোহনের মধ্যে ঢুকে গেলাম। কোনো একটি দেশের স্বার্থ রক্ষা করা বাংলাদেশের কাজ না, কোনো একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা বাংলাদেশের কাজ না। বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান মূলমন্ত্র হলো আমাদের কৌশলগত নিরপেক্ষতা বজায় রাখা এবং জাতীয় স্বার্থকে সংরক্ষণ করা। তাই পেন্ডুলাম সুইং না করে, বৈরিতার জন্য বৈরিতা না করে, জাতীয় স্বার্থকে বজায় রেখে একটা রিভ্যাম্প ফরেন পলিসি, রিভ্যাম্প থিঙ্কিং আমাদের দরকার। এবং বাংলাদেশের বয়স আজকে 54, কিছুদিন পরে 55 বছর প্রবেশ করবে। আমাদের এখন দক্ষিণ এশিয়ার বিয়ন্ডেও আমাদের চিন্তা করতে হবে। যেমন আমি একটা জিনিস সবসময় আমার কাছে খুব অবাক লাগে, সেটা হলো যে বাংলাদেশ কিন্তু একটা ইউনিক জিওগ্রাফিক পজিশন আছে।
আমাদের একটা অংশ দক্ষিণ এশিয়াতে, আরেকটা অংশ দক্ষিণ পূর্ব এশিয়াতে, আমাদের মিয়ানমারের সাথে যে সীমান্ত আসে সেটা শুতে। আসিয়ান অঞ্চলের সাথে আমরা কতটুকু যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি? আমাদের যে অলমোস্ট প্রতিবেশী দেশ থাইল্যান্ড, তার সাথে আমাদের যোগাযোগ কতটুকু? প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার কিছুদিন পরেই বলেছিলেন, এবং আমি তার সাথে সম্পূর্ণ একমত, যে এত বিশাল একটা দেশ ইন্দোনেশিয়া, তার সম্পর্কে কিছুই আমরা জানি না। আমাদের একসময় একটা লুক ইস্ট পলিসি ছিল বিএনপি সরকারের সময়। আমি আশা করব নতুন সরকারের আমলে লুক ইস্ট 2.0 নামে একটা পলিসি আসবে। আমরা আবার দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে নতুনভাবে এঙ্গেজ করব, আমরা পূর্ব এশিয়ার সাথে এঙ্গেজ করব, আমরা আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার সাথে এঙ্গেজ করব, শুধুমাত্র জনশক্তি রপ্তানি জন্য না। সৌরভ ভাই একটু আগে বললেন, আমি আবার সেই কথাটায় ফিরে আসতে চাই। জনশক্তি রপ্তানি, রেডিমেড গার্মেন্টস রপ্তানি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, বাট এছাড়াও অন্যান্য ক্ষেত্র আমরা তৈরি করার চেষ্টা করব। আমরা বিশ্ব শান্তির ক্ষেত্রে, শান্তি রক্ষার মাধ্যমে আমরা একটা ব্যাপক রোল আমরা প্লে করি। আমি চাই যে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্ব সংঘাতের ক্ষেত্রে, মধ্যস্থতার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করবে, পিস বিল্ডিং এর ক্ষেত্রে বড় রোল প্লে করবে। উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি, WPS, যেটা কিছুদিন আগে কসোভোতে একটি বড় সম্মেলন অনুষ্ঠিত হলো, আপনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন। আমরা উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি, যেটা এই রেজলিউশন আনার ক্ষেত্রে বাংলাদেশ একটি অগ্রণী ভূমিকা পালন করছে, সেখানে আমরা বড় রোল প্লে করব। আমরা এখন একটা মধ্যবয়সী দেশ, আমাদের চিন্তার পরিধিকে আরো বড় করতে হবে। এবং একটা কথা আমি গতকালকে এক জায়গায় বলছিলাম, যে অভ্যন্তরীণ রাজনীতির ডামাডোল, টানাপোড়ন, আমাদের অভ্যন্তরীণ যে বিভিন্ন রকম ঝগড়া বিবাদ, সেগুলো চলবে, কিন্তু পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, আঞ্চলিক নীতির ক্ষেত্রে, বাংলাদেশের পরিচয়কে বিশ্বে স্থাপন করার ক্ষেত্রে উই হ্যাভ টু স্পিক উইথ ওয়ান ভয়েস। মিস্টার সোহরাব হাসান, লন্ডন বৈঠকের ফলাফল, লন্ডন বৈঠকের ফলাফল সম্পর্কে কথা বলার আগে প্রশ্ন করা হচ্ছে, লন্ডন বৈঠকের প্রয়োজন হলো কেন? অন্তর্বর্তী সরকার এসেছিল, সাবকত ওয়াজির বললেন আমরা 3টি নির্বাচন থেকে বঞ্চিত ছিল দেশের মানুষ, ভোটাধিকার থেকে। একটি সুষ্ঠু নির্বাচন হবে, রাষ্ট্র গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে, এবং সেক্ষেত্রে যে সংস্কারগুলো প্রয়োজন সেটি করবে। এই অঙ্গীকার নিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকার এসেছে। সেখানে অন্য সরকারের কাছে যেমন নির্বাচন চাইতে হবে, এই সরকারের কাছে নির্বাচন কেন চাইতে হবে? এক্স্যাক্টলি, কারণ এই সরকার নির্বাচন দেওয়ার অঙ্গীকার নিয়ে তো ক্ষমতায় এসেছে। অ্যাবসলিউটলি। আর রাজনৈতিক দলগুলোর, এই সরকার তো আর ভোটের গণভোটেও আসে না, বা ভোটের মাধ্যমে আসেনি, একটা আন্দোলনের মাধ্যমে আসছে। সে আন্দোলনটা করেছে যে শক্তিগুলো, রাজনৈতিক শক্তি, ছাত্র শক্তি এবং পেশাজীবী, আরও যদি বলেন সাধারণ মানুষ, তাদের সম্মিলিত আকাঙ্ক্ষা পূরণ করবে। কিন্তু সরকার শুরু থেকেই দেখলাম যে তার আচরণ, তার দৃষ্টিভঙ্গিতে ঠিক সেই বৃহৎ যে আকাঙ্ক্ষা সেটা ধারণ করে না। কোনো ক্ষেত্রে বিগত সরকারের অন্যায়, দুর্নীতি এসব নিয়েই ব্যস্ত থাকতেই পারে, মানে সেটি বিগত সরকার যেসব অন্যায় করেছে এটা, কিন্তু সেটা এমন পর্যায়ে, যেমন একটা হত্যা মামলায় আপনি 200-300 জনকে আসামি করলেন, তখন তো আপনার উদ্দেশ্য যদি বিচার, সে তো বিচার আর থাকলো না। দ্বিতীয় হচ্ছে যে লন্ডন বৈঠক এ কারণে ইতিবাচক বলবো, যে একটা এক ধরনের সংশয় সন্দেহ দেখা দিয়েছে যে আদৌ নির্বাচন হবে কিনা, এই সরকার নির্বাচন করতে পারবে কিনা। দ্বিতীয় হচ্ছে এই সরকারের যে দৈনন্দিন কাজ, নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, সেই নিরাপত্তা দিতে কিন্তু সফল হয়নি এবং অনেকাংশে ব্যর্থ হয়েছে। মব ভায়োলেন্স, মানে সহিংস বা সংঘবদ্ধ একটি গোষ্ঠীর, একটি দলের, একটি কতিপয় লোক যে একটা বাড়িতে বললো এটা আমার বাড়ি, এটা এখানে ছাড়তে হবে, তুমি অমুক পদে আসছো, তোমাকে এখান থেকে চলে যেতে হবে, এমনকি শারীরিকভাবে নিগ্রহ করার ঘটনাও ঘটছে। এগুলো কিন্তু প্রথমেই হচ্ছে জননিরাপত্তা, মানুষকে আশ্বস্ত করা। মানুষ আশ্বস্ত হতে পারেনি, রাজনৈতিক দলগুলোর দূরত্ব হলো। যে বিষয়টি হয়েছে আজকে, জামাত ইসলাম যে অভিযোগ তুলে এই বৈঠকে গেল না, সেই অভিযোগ কম বেশি অনেক আগের থেকেই ছিল। এতদিন বিএনপির পক্ষ থেকে, বিএনপির সবচেয়ে বড় দল, তার পক্ষ থেকে, যে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, তার কার্যক্রম নিষিদ্ধ, বিএনপি থেকে বলা হয়েছিল যে এই সরকারটি একটি বিশেষ দলের উপর নির্ভরশীল, তাদের অভিমত অনুযায়ী চলছে, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী চলছে, তাদের নির্দেশ অনুযায়ী চলছে। সরকার একটু নানাভাবেই করলেন, একজন উপদেষ্টা চলে গেলেন,
তারপর আবার বিএনপির সাথে যখন এভাবে বৈঠক করা হলো এককভাবে, সেক্ষেত্রেও তো আমি মনে করি যে সরকার প্রধানের উচিত ছিল যে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে যাওয়া, অথবা কেন লন্ডনেই বৈঠকটা হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো প্রতিদিন বৈঠক করে তার দলের নেতাদের সাথে, আমাদের জুমে স্কাইপে করেন, স্কাইপে আমাদের প্রধান উপদেষ্টার সাথেও তো বৈঠক করতে পারতেন। মানে এরকম একটা আড়ম্বর একটা মানে যাত্রা দেখানো, মানে সেটা তো সরকার করতে চাইছে, আড়ম্বর আয়োজন, এটা তো অন্য অনেকের মধ্যে সংশয় সন্দেহ দেখা গেছে যে সরকার প্রথমে হয়তো এনসিপিকেই ভরসা করেছিল, এনসিপিকে এখন ভরসা রাখতে পারছে না বোধহয় বিএনপিকে। এই বৈঠকে অনেকগুলো ব্যাপারে নানা মহলে, রাজনৈতিক মহলে কথাবার্তা হচ্ছে যে এই সরকারে একটা নিরাপদ প্রস্থান দরকার, সেফ এক্সিট। হ্যাঁ, সেটাও কিন্তু শুধু একটি দলের সঙ্গে কেন, সেটাও কিন্তু অন্য সব রাজনৈতিক দলের, এমনকি পেশাজীবী নাগরিক সমাজ, এদের সাথে আলোচনা করা জরুরি ছিল বলে মনে করি। কিন্তু এখনও এই সরকারের অনতিবিলম্বে উচিত হবে এই যে সংশয় সন্দেহ এ কার পক্ষে, ওই যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে কথাটা বলছিলাম যে অমুকপন্থী না অমুক বিরোধী, এর থেকে বেরিয়ে এসে অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। এই সরকার নিরপেক্ষভাবে একটা নির্বাচন করতে পারবে কিনা, একটা ভালো নির্বাচন করবো বা তার সক্ষমতা আছে কিনা, এই প্রশ্নগুলো অনেকদিন ধরেই নানানজন তুলছেন। বাট এখন যে প্রসঙ্গটা আমি তুলছি একটা ভালো নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, কারণ আমরা নির্বাচনকে বলতে গেলে এভাবে বলি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, কখনো কখনো আন্তর্জাতিক মানসম্পন্ন। সো যে প্রসঙ্গটা আনছি এটা বাংলাদেশের কনটেক্সটে এই মুহূর্তে অপ্রীতিকর কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। যে আপনারা জানেন যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক, যিনি শেখ হাসিনার সময়ে বাংলাদেশের গণ আন্দোলনের পক্ষে, মানবাধিকারের পক্ষে যথেষ্ট বক্তব্য রেখেছেন, সরকারও তাকে নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিল না, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো নিয়ে, এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়েও তিনি খুব সরব ছিলেন। তিনি সর্বশেষ বলছেন যে বাংলাদেশ সরকার যে আইন করেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার, সেটাকে তিনি সমীচীন মনে করেন না, যৌক্তিক মনে করেন না, এবং অসন্তুষ্টি বলা যেতে পারে, বা তার বিরোধিতা করছেন এক অর্থে। এই বক্তব্যটা আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। জাতিসংঘ মানবাধিকার কমিশন এখানে যে তদন্ত প্রতিবেদন দিয়েছে তার ভিত্তিতেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে সরকারের পক্ষে থেকে যে সাবেক সরকার প্রধান এবং অন্যদের বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে সেই ভিত্তিতেই। সুতরাং জাতিসংঘ মানবাধিকার কমিশনের বক্তব্যের এক অংশ নেব আর এক অংশের বিরোধিতা করব, আমার মনে হচ্ছে সরকারকে এক্ষেত্রে নতুন করে ভাবার প্রয়োজন আছে। আরও বাস্তবতারও একটি ক্ষেত্রে ধরুন ওই দলের যারা অন্যায় করেছে, ওই সরকারের যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া হবে। এখন যেমন প্রথম একটা প্রশ্ন আসছে, অনেক দলই বলছিল বিচার এবং সংস্কার হওয়ার পরে নির্বাচন। তা বিচার কবে শেষ হবে কে বলতে পারবে? একমাত্র আদালত। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আপনি যেটাকে সংস্কার বলছেন আমি সেটাকে সংস্কার নাও মনে করতে পারি, আমি যেটাকে সংস্কার বলছি সেটাকে আরেকজন নাও মনে করতে পারে। সুতরাং এক ধরনের, এবং একই সঙ্গে দেখলাম এই সরকার একটা উদ্যোগ নিয়েছে জাতীয় পুনরেকত্রীকরণ বা পুনর্মিলনের একটা চিন্তা, যে জাতীয় সনদ না, জাতীয় সনদ না, জাতীয় সংহতি, যেটি আইন উপদেষ্টা দক্ষিণ আফ্রিকায় গিয়েছে, রিকনসিলিয়েশন কমিশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। এই যে রিকনসিলিয়েশনের বিষয়টা কিন্তু চিন্তা করা উচিত, এবং ভুলভাবে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রিকনসিলিয়েশনের কথা বলে যেটা করেছে সেই ধরনের রিকনসিলিয়েশন না, তার পক্ষে মূলত অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে তখন মূলত, অথবা যদি বলি চোর ধরার ক্ষেত্রে। কিন্তু একটা আমরা 54 বছর হয়ে গেছে, আর কত সংঘাত, আর কত বিভেদ, আর কত, আপনি দেখুন আমাদের তিনজন লোক একত্র হলে দুইটা দল হয়ে যায়। মানে এদেশে গণতন্ত্র চলবে কি করে? মানে এই যে ছাত্র তরুণরা মানে খুবই সাহসী ভূমিকা নিয়েছে, দুঃসাহসী ভূমিকা নিয়েছেন, এবং তারা একটি আন্দোলনকে সফল করেছেন। কিন্তু সেই আন্দোলন সফল করার পর তারা কিন্তু কত ভাগ হয়ে গেল। মানে এনসিপি করেছে তো একটা অংশ, মানে বেশ ছোট অংশ,
কমপক্ষে 7-8টা ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু এগুলো তো সমাজ শক্তিকে দুর্বল করে, ক্ষতিগ্রস্ত করে। আপনি যে কথাটি বলছেন, আমি বলবো যে তারা পশ্চিমা গণতন্ত্রের দৃষ্টিতে বলে, আমরা তো পশ্চিমা গণতন্ত্রই নিয়েছি, আমরা তো অন্য গণতন্ত্র নেইনি। সুতরাং এটি ভাবার বিষয় আছে। আর যদি ধরুন আপনি কোনো দলকে নিষিদ্ধ করলেন, অনেক দল বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে, কিন্তু সেটা রক্ষা করা গিয়েছে কিনা, বা তার সমর্থকদের কী করবেন, বা কেউ যদি দলীয় মানে দল করতেন কিন্তু স্বতন্ত্রভাবে সে নির্বাচন করলেন, মানে গণতন্ত্র হচ্ছে মানে নির্বাচন তো হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ। সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া যে বাধাগ্রস্ত হয় এমন পদক্ষেপ নেওয়া হলে সেটি। আরেকটি বলা হয়েছে কি, এখন যেমন প্রধান উপদেষ্টা লন্ডনে যে চাথাম হচ্ছে যে কথা বললেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, আমরা একটা মানে তিনি নিষিদ্ধ কথাটা বলেনি, তিনি বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। এখন স্থগিত করা হয়েছে কিসের ভিত্তিতে? যে এই দলের বিরুদ্ধে কেউ অভিযোগ করবে এই দল সন্ত্রাসী কিনা, তাকে নিষিদ্ধ করা যায় কিনা, এখন সেটা আদালতে কিন্তু এখনও দলের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে। আমার মনে হচ্ছে যে এই ধরনের সরকারকে মানে আইন বিশেষজ্ঞ যারা আছেন সবাই শুধু সরকারই না, অন্য পর্যায়েও বিচার হতে হবে। আবার গণতন্ত্রটাকে গণতান্ত্রিক মতো নির্বাচনটাকে অবাধ, সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক করতে হবে। এখন 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, 4র্থ নির্বাচনেও যদি এরকম নির্বাচনটাও যদি প্রশ্নবিদ্ধ হয় এবং সমাজের একটি অংশ যদি এই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থেকে যায়, তাহলে কিন্তু এই পুরো গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, কেউ যদি বলেন যে তাদের একটু শিক্ষা হওয়া দরকার, তারা তো অন্যদেরকে নিয়ে নির্বাচন করেনি, কাজে তারা কিছুদিন নির্বাচনের বাইরে থাকুক, না, এর অর্থ হচ্ছে তারা যে আচরণ করেছে আমিও সেটি অনুসরণ করব। সাক্ষাৎ সৌরভ ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা উঠিয়েছেন, সেটার বিষয়ে আমি আরো একটু আলোকপাত করতে চাই। বিভাজন অনেক বছর ধরে আমাদেরকে কখনো পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি এসব নাম দিয়ে ফ্যাসিবাদী আমলে আমাদেরকে বিভাজন করে রাখা হয়েছে। এই নতুন বাংলাদেশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এখনো কিন্তু আমরা এই বিভাজন থেকে বেরিয়ে আসতে পারিনি। আমরা কখনো প্রশ্ন তুলছি যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলবো, কখনো প্রশ্ন তুলছি জাতীয় পতাকা পরিবর্তন করব। হ্যাঁ, হয়তো আপনি বলতে পারেন যে অল্প কিছু সংখ্যক ব্যক্তি এসব প্রশ্ন তুলছে, আবার প্রশ্ন উঠছে, সেটাকে আমাদের অ্যাকনলেজ করতে হবে। আমি আগেও বলেছি যে বাংলাদেশের যে ফাউন্ডেশনাল ইথস, সে বিষয়ে কোনো রকম কম্প্রোমাইজ বা সমঝোতা হতে পারে না। বর্তমান যুগে শুধুমাত্র যে বুলেট বা ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধ করতে হয় তা না। বর্তমান যুগে সমাজের মধ্যে বিভাজনকে কাজে লাগিয়ে একটি দেশকে সম্পূর্ণভাবে দুর্বল করে ফেলা যেতে পারে। তাই এই যে সৌরভ ভাই বললেন যে 3টি লোক দাঁড়ালে তার মধ্যে তিনজন 3 মতের, 3 দলের, তাদের প্রত্যেকের চিন্তা ভাবনা, ভিশন, তাদের ইতিহাস সম্পর্কে ধারণা, ইতিহাসের ইন্টারপ্রিটেশন সবকিছু ভিন্ন। এটা কিন্তু আমাদের দেশকে চরমভাবে দুর্বল করে রেখেছে। এবং 54-55 বছর পরেও, মানে 5.5 দশক পরেও কিন্তু এই দুর্বলতা থেকে আমরা বেরোতে পারিনি। তাই এই দেশের যেটা সবচেয়ে বেশি এখন প্রয়োজন সেটা হলো রিকনসিলিয়েশন, জাতীয় সংহতিকে আরো সুসংহত করা এবং হিলিং। গত 16 বছরের ট্রমা থেকে বেরিয়ে আসা এবং কিছু কিছু প্রশ্নে দল মত নির্বিশেষে জাতীয় স্বার্থে এক কণ্ঠস্বরে কথা বলা, সেই জায়গাটা যদি আমরা নিতে পারি এই বিভাজনকে কাটিয়ে, তাহলে হয়তো আমরা নতুন বাংলাদেশের বর্ষা বিপ্লব পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষা কিছুটা বাস্তবায়ন করতে সক্ষম হব। কিন্তু আমি শঙ্কিত, কারণ আমাদের মধ্যে বর্ষা বিপ্লবের প্রায় 11 মাস পরেও আমাদের মধ্যে বিভাজনের এবং ডিভিশনের যে ধরনের চিত্র আমি দেখতে পাচ্ছি, একজন নাগরিক হিসেবে সেটা আমাকে তো সাংঘাতিকভাবে ভাবায়। সো আমরা একেবারে শেষ প্রান্তে জাস্ট মিস্টার সোহরাব হোসেন, ক্লোজিং রিমার্কস যদি কিছু যোগ করতে চান। না, এই আকাঙ্ক্ষার তো যে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে চিন্তা চেতনা, আমরা সেটা কতটা ধারণ করতে পারছি আমাদের রাজনীতি, এক ধরনের তো হতাশার কারণ আছে।
কারণ 5 আগস্টের আগে যে ধরনের রাজনীতি ছিল, রাষ্ট্রশক্তি হয়তো সেটাকে ব্যবহার করেছে, রাষ্ট্রীয় বাহিনী, বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করে। আজকে সেই প্রতিষ্ঠান ব্যবহার না করেও কিন্তু সেটি হচ্ছে। জবরদস্তি, দখলবাজি, চাঁদাবাজি তো এখন একেবারে মানে এটা ডাল ভাতের মতো। মানে এর থেকে বেরিয়ে আসা কি, গণতন্ত্রের প্রথম যে ধাপ, যে মানুষ নাগরিককে সম্মান জানানো, অন্যকে সম্মান জানানো, অন্যের মত শোনা। আমাদের এখানে শোনারই নেই। 3 জন 2টো দল করতে পারে, কিন্তু মুখ দেখা দেখি বন্ধ হয়। মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাকে বোধহয় পরিশীলিত করা, সংস্কৃতিকে উন্নত করাটা খুব জরুরি। সেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে, আন্তদলীয় রাজনীতির মধ্যেও। কিন্তু এক ধরনের এই যে এতটা অস্বস্তি পর্যায়ে পৌঁছলো, এবং পুরোটাই আমি বলবো যে সরকার যে স্বেচ্ছায় বা সরকার ইচ্ছে করে করছে তারা, সরকারকে কিন্তু অনেকে এভাবে এ জায়গায় নিয়ে গেছে, যারা মনে করছে যে যেহেতু আমরা সরকার এনেছি আমাদের কথা শুনতে হবে। এই যে আমরা কারা, আমরা তো কয়েকজন লোক না, আমরা তো 1000 লোকও না, 5000 লোকও না, আমরা হচ্ছে 17 কোটি মানুষ। এই 17 কোটি মানুষ যদি ভাবি যে কোন দিকে যাবে, মানে এক ধরনের মানে প্রথমত যেভাবে চলছে সেভাবে চলতে পারে না। তাহলে নির্বাচন যত ভালো হোক, যত সুষ্ঠু হোক, সেটি কিন্তু গণতন্ত্রকে টেকসই করবে না, গণতন্ত্র দেবে না। হ্যাঁ, 5 বছর পর নির্বাচন হলে হয়তো এই যে ফ্যাসিবাদী সরকার যে জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে সেখানে যাবে না, 5 বছর পর একটা জবাব পাওয়া যাবে। আমরা ওখান থেকেও তো বোধহয় বেরিয়ে আসতে চাই। আমরা দলে গণতন্ত্র থাকতে হবে, পরিবারে গণতন্ত্র থাকবে, সমাজে গণতন্ত্র থাকবে, অন্যের মত শুনতে হবে। আরেকটি এখানে কথা বলবো যে 5 আগস্টের পর অনেক ক্ষেত্রে হয়তো অনেক ভালো পরিবর্তন হয়েছে, ভালো দিকে পরিবর্তন হয়েছে, কিন্তু মন্দ দিকেও পরিবর্তন হয়েছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘুরা খুবই অসহায় অবস্থায় আছে নিজেদের মনে করে, এবং তারা ধন্যবাদ, শেষ করতে হবে। তারা নিজেদের পরিচয়হীন মনে করছে, তাদের পরিচয়কে সামনে নিয়ে আসছে। সাবকাত, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, আমাদের সামনে একটা বিশাল বড় এখন আকাঙ্ক্ষা আমাদের, সেটা হলো নির্বাচন। বাট আমরা নির্বাচন পরবর্তী বাংলাদেশে গণতন্ত্রের একটা সুসংহতকরণ দেখতে চাই। আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ দেখতে চাই। আমরা একটি সত্যিকারের বৈষম্যবিহীন সমাজ দেখতে চাই, এবং আমরা এমন একটা সমাজ দেখতে চাই যেখানে আমাদের 1971-এর যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যে স্পিরিটের উপর ভিত্তি করে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটার প্রপার বাস্তবায়ন হবে। এবং আমি আবারও বলবো যে জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা খোল নলচে পরিবর্তন করে আমরা একটা নতুন ধরনের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি দেখতে চাই। সেটা হবে নতুন সরকারের কাছে আমাদের প্রধান আকাঙ্ক্ষা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শাফকাত মুনির এবং মিস্টার সোহরাব হাসান, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে আলোচনা করছিলাম। যে কোনো যুদ্ধই আসলে কারোর জন্য কল্যাণ বয়ে আনে না, এমনকি যে দুপক্ষ যুদ্ধে জড়িয়ে যায় তাদেরও কল্যাণ বয়ে আনে না। সে কারণে আমরা শান্তি চাই, এবং আমরা আশা করব যে বৈশ্বিক শক্তিগুলো এই বিষয়ে অর্থাৎ শান্তি প্রতিষ্ঠায় বা যুদ্ধ বন্ধে তৎপর হবেন। বাংলাদেশের দিক থেকে এর প্রভাব অনেকখানি নানা ক্ষেত্রে পড়বে। আমার অতিথিরা সেগুলো বিশ্লেষণ করছিলেন, কিন্তু আমরা কোনো লক্ষণ দেখিনি যে সরকারের দিক থেকে এইসব বিষয়ে পদক্ষেপ নেওয়া। এমনকি বৈশ্বিক পরিস্থিতি যাদের সঙ্গে আমাদের নানাভাবে সম্পর্ক আছে, ম্যানপাওয়ারের প্রসঙ্গটা এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের জনশক্তি যেসব দেশে রপ্তানি করি, সেই সব দেশগুলোতে পরিস্থিতি খারাপ হলে কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আগাম, সেই বিষয়ে গবেষণা কাজ করা বা সেই বিষয়ে যেসব প্রতিষ্ঠান এখানে কাজ করে তাদেরকে উৎসাহিত করা, সেরকম কোনো তৎপরতা আমরা দেখিনি। যে কারণে ওরা মনে করেন যে আমাদের পররাষ্ট্র নীতিতে গতি সঞ্চার করতে হবে। পররাষ্ট্র নীতি এবং নিরাপত্তা নীতি নিয়ে আসলে কমিশনই হতে পারতো, দুটো আলাদা আলাদা। এবং এই বিষয়ে আসলে ভবিষ্যতের সরকারের উপরে ওনারা অনেক কিছু আশা করছেন, এবং বৈশ্বিক বিষয়ে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ করা, জাতীয় সক্ষমতা অর্জন, সেই জায়গায় মনোযোগ দেওয়ার কথা বলছেন। কোনো একটা রাষ্ট্র রক্ষা করা বা তার পক্ষে দাঁড়ানো, তার স্বার্থ রক্ষা করা
আমাদের কাজ হতে পারে না কোনো একক দেশের। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কাজগুলো না অনেক কিছু আশা করছেন নির্বাচিত সরকারের উপরে। সেক্ষেত্রে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যে নির্বাচনটা আসলে কবে এবং কী ধরনের নির্বাচন, সেটিরও আসলে নিষ্পত্তি হওয়া দরকার। তবে বাংলাদেশে গত 10 মাসে আমরা যা দেখেছি তাতে করে এটা নিশ্চিত করেই বলা যায় যে যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য সার্বিকভাবে সেটাই কল্যাণকর হবে। এখন প্রশ্ন হচ্ছে যত নির্বাচন হয় তো সমাধান নয়, নির্বাচনটা যেসব শর্ত পূরণ করলে একটি ভালো নির্বাচন ভালো হয়ে ওঠে বা নির্বাচন হয়ে ওঠে সেই সব শর্তগুলো পূরণ করতে হবে এবং সেই সব শর্ত পূরণ করবার জন্য দেশের ভেতর এবং বাইরে থেকেও সুবিবেচনা যাদের মধ্যে কাজ করে তারা কথা বলতে শুরু করেছেন। আমরা আশা করব যে আমাদের নীতি নির্ধারকরাও সেই সব বিষয়গুলো মাথায় রাখবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।